মাস গেলেই 50, অনেক টাকার মালিক। 14 বছর শেষে এইটুকু বলবো যে 14 বছর শেষে সফল কতটুকু বলতে পারবি না, তো 14টা বছর আমার জীবন থেকে আমি হারাইছি। সফলতার ব্যাখ্যা যদি দেই তাহলে আমার একটা 5তলা বিল্ডিং থাকবে, আমার এলাকায় অনেক জমির মালিক থাকবো, আচ্ছা, ব্যাংকে অনেকগুলো টাকা থাকবে, দেন হচ্ছে আমি সফল। তো এই জুলহাসকে নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা, এবং যে ভিডিওতে জুলহাস আছে সেই ভিডিও মানে হচ্ছে হিট। ধরেন আমি ম্যাকডোনাল্ডস খাইলাম, একটা সেলফি তুলে দিয়ে দিলাম, জি, বাংলাদেশের মানুষ তারা দেখতেছে ও মাই গড, ছেলে আছে কোথায়, ছেলে সিঙ্গাপুর আছে, খুব একটা মানে ভালো একটা লাইফ লিড করতেছে, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন। আসসালামু আলাইকুম। স্টুডিও সানডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শাহেদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের স্টুডিও সানডেতে একজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে, যার পরিচয় আসলে নতুন করে দেওয়ার মতো কিছু নেই। তিনি হচ্ছেন ইন দিস টুগেদার ফেসবুক পেজের একজন অ্যাক্টিভ মেম্বার, এবং ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় একটা পেজের মনুর দেশের সেই মানুষটি। তো তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের মাইনুল ভাই। মাইনুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ স্টুডিও সানডেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা ক্যামেরার পিছনে আছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তো মাইনুল ভাই, প্রবাস জীবনটা তো আমার মতো আপনি একজন প্রবাসী। প্রবাস জীবনের গল্প আজকে শোনার জন্য আসলে আমরা আছি। আপনার প্রবাস জীবনটা কবে, কিভাবে এবং কেন শুরু হয়েছিল, এই বিষয়টা যদি আমাদের সাথে শেয়ার করতেন। অসংখ্য ধন্যবাদ। যদিও একটা কমন প্রশ্ন আমার জন্য, প্রবাস জীবনটা, আসলে প্রবাস জীবনটা যে দীর্ঘ প্রায় 12 বছর, এক যুগ পার করলাম এই প্রবাসে, এবং এই প্রবাসের মানে যে গল্প, এটা যদি আমি আজকে শেয়ার করতে চাই হয়তো আজকে রাত মানে পার হয়ে যাবে, আমার গল্প শেষ হবে না, তারপরও অনেক অনেক গল্প আছে। তারপরও আমার প্রবাস জীবনটা শুরু হয়েছে 2011 সালে, এবং মূলত প্রবাসে আসার পিছনে যে কারণটা থাকে সবার, আমারও সেই একই রকম, মাস গেলেই 50, অনেক টাকার মালিক। তো এই বিশ্বাসই আসলে এই প্রবাসে আসা, আমার বন্ধুর কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে দেন ট্রেনিং সেন্টারে ভর্তি, এবং 3 মাসেই পাশ করি এবং এই প্রবাসে আসি, এবং এই তো প্রায় এক যুগ কেটে গেল এই প্রবাসে। আচ্ছা আচ্ছা, 2011 থেকে এখন পর্যন্ত আছেন সিঙ্গাপুরে। এতগুলো দেশ থাকতে, মিডল ইস্ট ছিল, ইউরোপ ছিল, সিঙ্গাপুরকে কেন বেছে নিলেন? আসলে ওই সময়টাতে আমার ফ্রেন্ড সার্কেল যারা আর কি, আমার পরিচিত যারা ছিল, আমার সাথে কানেক্টেড ছিল হচ্ছে সিঙ্গাপুরের ফ্রেন্ডদের সাথে। আমার সাথে যদি ইটালিয়ান কোনো ফ্রেন্ডদের সাথে যদি কানেক্টেড থাকতো, বা ইউরোপের সাথে যদি কোনো কানেক্টেড থাকতো, দেন কিন্তু আমি হয়তোবা ওই দেশে পাড়ি দিতাম। কিন্তু ভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, তবে ভাগ্যই বলবো, আলহামদুলিল্লাহ। কারণ এখন পর্যন্ত প্রবাসে এসে যতদূর পর্যন্ত আপনাদের দোয়ায় আসতে পেরেছি, আমি মনে করি যে আমি খুবই ভাগ্যবান। এবং আমার বন্ধুর ইনফরমেশন যে সিঙ্গাপুরে গেলে এটা হবে এইটা হবে, এবং অনেকটাই করতে পারছে আর কি, নিজের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য আর কি। আচ্ছা, তো প্রায় 14 বছরের একটা জার্নি চলছে। একটা পার্সোনাল প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি 14 বছর শেষে নিজেকে সফল মনে করছেন সিঙ্গাপুর প্রবাসী হিসাবে? 14 বছর শেষে এইটুকু বলবো যে 14 বছর শেষে সফল কতটুকু বলতে পারবি না, তো 14টা বছর আমার জীবন থেকে আমি হারাইছি, আচ্ছা, এটা হচ্ছে কমন। সফলতার ব্যাপারটা পরে আসি। সফলতা বলতে আমরা যেভাবে বুঝি, 5তলা বিল্ডিং, জি বাংলাদেশে অনেক জমির মালিক, আমাদের প্রবাসী যারা আর কি, আমরা যেভাবে সফলতা আমরা আমরা মানে এক্সপ্লেইন করি, বা আমরা চাই যে এইটা করলেই সফলতা। সফলতা বলতে, সফলতার ব্যাখ্যা যদি দেই তাহলে আমার একটা 5তলা বিল্ডিং থাকবে, আমার এলাকায় অনেক জমির মালিক থাকবো, আচ্ছা, ব্যাংকে অনেকগুলো টাকা থাকবে, দেন হচ্ছে আমি সফল। কিন্তু এর পাশাপাশিও কিন্তু আমাদের একটা কি বলে, আমাদের একটা কষ্ট কাজ করে। যে কষ্টটা হচ্ছে যে আমাদের জীবন থেকে এই যে সময়টা, আমাদের জীবন থেকে এই সময়টা যে আমরা পার করি এই প্রবাসে, ফ্যামিলি, তারপরে হচ্ছে বউ বাচ্চা, বন্ধু বান্ধব, সবাইকে রেখেই কিন্তু, তো এইটা আসলে খুব কষ্টদায়ক। তো মাইনুল ভাই, এই যে কর্মজীবনের যে ব্যস্ততা, প্রবাস জীবনের যে 14টি বছর পার করেছেন, অবশ্যই আমরা আসলে সিঙ্গাপুরে যারা আমরা আছি সবাই আসলে কর্মব্যস্ত। তো এই কর্মব্যস্ততার মধ্যেও আমি জানি যে আপনি একটি অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, যেটি হচ্ছে ইন দিস টুগেদার, একসাথে এক পথে। এবং আমি পার্সোনালি যা জানি সেটা আপনি এখানের একজন অ্যাক্টিভ মেম্বার, এবং হচ্ছে শুরু থেকে আছেন এই প্রতিষ্ঠানের সাথে, অর্গানাইজেশনের সাথে। তো এত ব্যস্ততার মধ্যেও মানে কিভাবে আসলে এরকম একটা প্রতিষ্ঠানে কাজ করা, বা হচ্ছে মানুষকে হেল্প করা, আমাদের যারা মাইগ্রেন্ট আছি তাদেরকে নিয়ে কাজ করা,
এই সময়টা আসলে কিভাবে আপনি মানে ম্যানেজ করেন এবং হচ্ছে কিভাবে এই ইন দিস টুগেদারকে আসলে দাঁড় করানোর একটা প্ল্যান আপনার মাথায় আসছিল? এই বিষয়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ ভাই। প্রথমেই আপনি আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন হচ্ছে ইন দিস টুগেদারের সাথে। জি। আমি বলব যে ইন দিস টুগেদার হচ্ছে আপনারও একটা প্ল্যাটফর্ম। কারণ ইন দিস টুগেদার ফ্যামিলির আপনিও একজন সদস্য, সেম আমি একজন সদস্য। এবং ইন দিস টুগেদার হচ্ছে একসাথে এক পথে। দেখেন, একসাথে এক পথে আমাদের যাত্রাটা কিন্তু এভাবেই শুরু হইছে যে আমরা একসাথে সমাজের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য ভালো কিছু করব। এই উদ্দেশ্যটা ছিল এবং এই উদ্দেশ্যটা আমরা আমাদের মানে যাত্রাটা শুরু হয় হচ্ছে কোভিড থেকে। আপনি জানেন যে সিঙ্গাপুরে যখন কোভিডের সেই ভয়াবহ একটা ছোবল, তখন কিন্তু আমরা কিন্তু সবাই আমাদের পুরা সমাজ ব্যবস্থা বা আমরা সবাই কিন্তু থমকে দাঁড়াই। ওই ওই সময়ে কিছু মানুষের সাথে আসলে আমার পরিচয় হয়। যে মানুষগুলো সমাজের জন্য অনেক কাজ করে, যে মানুষগুলোর থেকে আমি ইন্সপায়ার্ড হই, যে মানুষগুলোর থেকে আমি শিখছি, যে মানুষগুলোর হাত ধরে এই কমিউনিটিতে আমার আসা। এদেরকে যদি আমি আপনাকে নাম ধরে বলি হয়তো বা অনেকগুলো নাম আমি আপনাকে বলতে পারবো না, অনেকগুলো নাম। তো যাই হোক, তো এদের হাত ধরেই মানে আমার হাতে খড়ি আচ্ছা, এই আচ্ছা। ইন দিস টুগেদারে একজন সদস্য হিসেবে। এবং প্রতিনিয়ত চেষ্টা থাকে যে আসলে আমাদের আসলে প্রবাসী আমরা তো একঘেয়েমির ভিতরে একটা বিষয় কাজ করে, যেমন সকালে কাজে যাওয়া, তারপরে সারাদিন কাজ করা, টোটাল বিষয়গুলোর একটা একঘেয়েমি একটা ভাব আসে। তো আমাদের হলিডেটা বা আমাদের অবসর সময়টুকু আমরা যেভাবে কাটাই হচ্ছে বাংলাদেশে ফ্যামিলির সাথে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা বাংলাদেশে থাকলে যে একটা সামাজিক কাজ করা, এইটা হয়তো বা বাংলাদেশে থাকলে আরও হয়তো বা আমরা বেশি পাইতাম সময়টা। কিন্তু এইখানটাতে আসলে ওইরকম হয় না, কিন্তু এখানেও সুযোগ আছে। আপনি যে শুধুমাত্র বাংলাদেশে একজন মানুষ হিসেবে শুধুমাত্র যে বাংলাদেশের মানুষদের জন্যই কাজ করবেন এমনটা নয়। আপনি যদি ভালো কাজ করেন সেটা বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য করতে পারবেন। তো ওইটা বিবেচনা করেই কিন্তু আমাদের এখানে এভাবেই কাজ করা ইন দিস টুগেদার। তো ইন দিস টুগেদারে তো আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনারা জানেন হয়তো বা আপনারা যারা ফেসবুক ভিজিট করবেন তারা হয়তো বা ইন দিস টুগেদার সম্পর্কে অবগত আছেন। আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা ইন দিস টুগেদার করে থাকি এবং আসলে এটা একার দ্বারা কখনো সম্ভব না। যেহেতু একসাথে এক পথে এবং আমিও একজন সিঙ্গাপুরে একজন কর্মী, তো সেহেতু আমি যদি বলি যে না আমি একা সব করি, আসলে আমার পক্ষে সম্ভব না। দেখা গেছে যেটা আমি পারি না সেটা ইন দিস টুগেদারের অন্য মেম্বার্স যারা আছে তারা পারে, আবার তারা যেটা পারে না আমি এটা করি। তো এটা আমাদের সকলের সমন্বয়ে আসলে আমাদের এই প্ল্যাটফর্ম। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে মানে কিভাবে এই প্ল্যানটা আসলে আসা আসলে কোভিড থেকে, এবং আমি যতটুকু জানি আপনাদের অ্যাক্টিভিটি এখনো অনগোয়িং চলছে এবং হচ্ছে ইনশাআল্লাহ এটা চলবে। এবং আমি আরেকটু এড করি এখানে, ইন দিস টুগেদার প্ল্যাটফর্মটা আসলে নট অনলি আসলে মাইগ্রেন্টদেরকে নিয়ে কাজ করে। এখানে লোকাল সিঙ্গাপুর যারা আমরা আছে, লোকাল পিপল যারা আছে, ওনাদের বিভিন্ন ইভেন্টেও আসলে ইন দিস টুগেদার পার্টিসিপেট করে, যেটা আমি জানি। যেমন জামিয়া সিঙ্গাপুর, তারপর হচ্ছে আরও কিছু চ্যারিটি এবং ভলেন্টারি সংস্থার সাথে কাজ করে। এবং তাদের যদি কোনো ধরনের সাপোর্ট লাগে, ম্যান পাওয়ার সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজিং, ট্রান্সপোর্টেশন, সেটা টিন ইন দিস টুগেদার করে থাকে। জি। তো অবশ্যই নিঃসন্দেহে এটা একটা মহৎ উদ্যোগ। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাইবো যে এই ব্যাপারটি যেন আরও আসলে মানে বিস্তৃতি লাভ করে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এই সেবাটি বা এই কাজগুলো। তো তারপর মাইনুল ভাই, আপনার জনপ্রিয় যে ফেসবুক পেজটি, সেটা হচ্ছে মনুর দেশ। জনপ্রিয় বলবো এই কারণ ব্যক্তিগতভাবে এটা আমার আসলে খুবই পছন্দ এবং হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও দেখি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা তো আসলে ফেসবুকে অনেক ভিডিও দেখি। কিছু ভিডিও আমরা আসলে প্রথম কয়েক সেকেন্ড দেখি বা 1 মিনিট দেখি, এরপর স্কিপ করি। তো ব্যক্তিগতভাবে আসলে নট অনলি আপনি আজকে গেস্ট সেই কারণে বলছি তা না, আমি আসলে ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা দেখি। আর আমি মনে করি আমাদের দর্শক যারা আপনার ভিডিও দেখে সবাই কিন্তু আসলে এ টু জেড দেখে। এর কারণ হচ্ছে আপনার ভিডিওর মধ্যে একটা স্পেশাল মেসেজ থাকে। আপনি মজার ছলে শুরু করেন কিন্তু শেষটা হয় কিন্তু আসলে একটা সুন্দর একটা মেসেজের মাধ্যমে। তো এই যে মনুর দেশ, এই যে একটা আনকমন একটা নাম বা একটা ব্র্যান্ড বলা যেতে পারে এখন মনুর দেশকে। অবশ্যই এর নামকরণের পিছনে আসলে আপনার রহস্যটা কি যদি শেয়ার করতেন? কিভাবে এই জিনিসটা আপনার মাথায় আসলো যে এই নামটা আপনি চুজ করছেন? অনেকগুলা কোয়েশ্চেন। আচ্ছা, আমি সিকোয়েন্স ওয়াইজ আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেই। জি। সেটা হচ্ছে মনুর দেশের নামকরণ। আপনারা জানেন যে আপনি হয়তোবা জানেন যে আমি বরিশালের মানুষ। জি। মোর বাড়ি কিন্তু বরিশাল দাদু। তো যাই হোক, তো বরিশালের মানুষ, তো বরিশালে যারা
যারা বাস করে, যারা বরিশালের মানুষ, তাদেরকে কিন্তু আঞ্চলিক ভাষায় মনু বলে, আচ্ছা, আই সি। মনু ডাকে। যেমন যেমন ধরেন মানে আমার বাবা বা আমার মা আমাদেরকে এইভাবে করে ডাক দিলে, এই মনু দিকে। তো মনু আর দেশ হচ্ছে মানে আমার বরিশালের, তো ওইটার সাথে মানে একটা মানে সিমিলারিটি রেখে এই মনু দেশের নামকরণ করা হয় আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি যখন এই প্রবাসে থাকি বা প্রবাসে আসি, আমার ফ্রেন্ড সার্কেল ডাইনে বামে যারা আছে তারা কিন্তু সবাই জানে যে আমার বাড়ি বরিশাল, এবং তারাই কিন্তু এই নামটার, আমি যদি বলি যে নামটার ক্রিয়েটার আমি, তাহলে ভুল বলবো। আচ্ছা, কারণ তারাই আমাকে এই মনুর দেশের পেজ শুরুর আগ থেকেই আমাকে মনু নামে ডাকে, এই মনু এদিকে এসো, এই মনু আসছে। গ্রুপে যদি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তারা আমাকে মেনশন করে, ওই মনু বইলা ডাকে। আপনার আমার নাম, অনেক ফ্রেন্ডস, আপনার নামটাই হয়ে গেছে, মানে মানে নিকনেমটা হয়ে গেছে মনু। তো ওইটার সাথে ওরা অলরেডি মনু ক্রিয়েট করে দিছে, আমি শুধু দেশে লাগাই দিছি ভাই। আচ্ছা, তো মনুর এই দেশ। ব্যাপারটা কিন্তু আসলে আমি জানতাম না, দর্শক যারা আজকে দেখছেন। আমি মনে করতাম ব্যক্তিগতভাবে যেটা সেটা হচ্ছে মাইনুল, মাইনুল থেকে মনু, এটা শর্ট ফর্ম। তো এটা আসলে না, যেটা আজকে আমরা জানলাম যেটা ব্যাপারটা আসলে কি। ওকে, তো এভাবেই মানে নামকরণটা, মনুর দেশ পেজের যে হ্যাঁ নামকরণটা। হ্যাঁ, আর আপনার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার ভিডিওর মাঝে একটা মেসেজ থাকে। জি জি। তো মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে, আপনি এই কিছুক্ষণ আগেই বললেন যে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে কানেক্টেড, আমি আরেকটা পেজের সাথে ইনভলভ ইন দিস টুগেদার। তো ওইখানটাতে আমরা হচ্ছে বিভিন্ন সামাজিক কাজ করার চেষ্টা করি। তো ওইখানের যে ব্যাপারগুলো থাকে টোটালি সামাজিক একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমি চিন্তা করলাম যে ওইটা হচ্ছে একটু মানুষ বোর্ড ফিল করে। আপনি যদি স্ট্যাটাস লেখেন, একটা বড় একটা ক্যাপশন লিখলেন, স্টোরি রাখলেন, সব পড়বে না। তো আমি চিন্তা করলাম যে একটু বিনোদনের সাথে যদি একটু মেসেজ থাকে, তো মনে করেন এই বিনোদনটা মনুর দেশের আর হচ্ছে ইন দিস টুগেদার থেকে আমি একটা মেসেজ ঢুকাই দিলাম। তো দুইটা কম্বাইন করে আমি এটা মনুর দেশে আমি একটা কন্টেন্ট বলেন বা ভিডিও বলেন বা একটা ক্যাপশন বলেন, এই তো। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আসলে মজার ছলে আসলে যে অনেক কিছু শেখা যায়, তার একটা উদাহরণ হচ্ছে আসলে মনুর দেশ। মানে ভিডিও শেষে যে আসলে এরকম একটা মেসেজ থাকে, এটা মানুষ মানে আশা করে না বা এক্সপেক্ট করে না। সম্পূর্ণ ব্যাপারটা থাকে হচ্ছে এটা মজা দিয়ে শুরু হয় এবং হচ্ছে একটা ফ্লোতে সামনে এগোয় এবং শেষে সুন্দর একটা মেসেজ থাকে, যে মেসেজটা মানুষ আসলে আমি মনে করি ওনারা মনে গেঁথে রাখে। তো এটা দারুণ একটা ব্যাপার এবং হচ্ছে এই এই মনুর দেশের যে জার্নি, এটা নন স্টপ চলবে ইনশাল্লাহ। এটা আমরা চাই এটা চলুক এবং নিত্য নতুন আপনি মজার মজার কন্টেন্ট আমাদের উপহার দিন, আমাদের দর্শকরা দেখবে। আমিও ব্যক্তিগতভাবে ভীষণ ফ্যান মনুর দেশের। আসলে চেষ্টা আছে এখন। আসলে আমি তো এটা মানে প্রফেশনালি আমি কি বলে, আমি তো এটা এত দূর আসবো বা আজকের এই যে স্টুডিও সানডেতে আমি আসবো এবং এই মনুরদের সম্পর্কে আমি যে কথা বলবো স্টুডিওতে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো অবশ্যই চেষ্টা থাকবে সামনে এগিয়ে নেওয়ার জন্য, হয়তো বা ভবিষ্যতে বা সামনে আমি আরো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো আর কি। জি জি। আরেকটা পার্সোনাল প্রশ্ন করি, মনুর দেশের যে পেছনে যারা কারিগর, এটা মানে আর কেউ আছে নাকি ওভারঅল ইনচার্জ আপনি নিজেই? আসলে মনুর দেশের পেজটা আমি নিজেই কন্ট্রোল করি। আই মিন অ্যাডমিন প্যানেলে শুধুমাত্র আমি একাই আছি, কিন্তু মনুর দেশের কি বলে মানে এর পিছনে, যে পিছনের যে একটা গল্প, জি নেগেটিভ পজিটিভ অনেক কিছু আছে। তাদের কাছ থেকে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমি আজকের এই পর্যন্ত। কারণ আপনি যখন একটা এইটা হচ্ছে আপনার একটা ট্যালেন্ট। জি আপনি যখন আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি যদি রেকর্ড করে নিজের গান নিজে শুনেন, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু আপনি যখন একটা গান রেকর্ড করে যখন পাবলিশ করবেন সোশ্যাল প্ল্যাটফর্মে, তখন যদি আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে বাহবা দেয়, তাহলে ইন্সপায়ার্ড হয়ে দেন হচ্ছে আপনি আরেকটা কিন্তু রেকর্ড করবেন। এক্স্যাক্টলি। এইটার পিছনে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার কাছাকাছি যে লোকগুলা বা তারা কিন্তু শুভাকাঙ্ক্ষী যেটারে বলে, তারা কিন্তু আপনাকে ইন্সপায়ার্ড করতেছে। জি তো ঠিক এরকম যে আমার মনুর দেশের যাত্রাটা যখন শুরু, তখন কিন্তু আমার কাছাকাছি যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের কি বলে অনুপ্রেরণাই কিন্তু আজকের এই পর্যন্ত আসা। জি। আসলে মানে কি বলবো, এখানেও একটা হাম্বল একটা উত্তর দিচ্ছেন, এখানে আসলে নিজের একক ক্রেডিট নেন নাই। না, এটা যদিও কখনো আসলে আমি যতটুকু জানি যে আপনার স্ক্রিপ্ট, প্ল্যান, ভিডিও এবং হচ্ছে ভয়েস ওভার, ইভেন এডিটিং, সব কিছুই আসলে ওভারঅল জিনিসটা আপনি একাই করেন। হয়তো বা আমরা হচ্ছি ভিউয়ার্স, আমরা দেখি। তো এইখানে যে আমরা দেখি এবং আপনাকে সাপোর্ট করি বা অ্যাকসেপ্ট করি, এইটাই আপনার হচ্ছে অনেক বড় ইন্সপায়ারেশন, যেটা আপনি বললেন। এবার আসি একটা মজার একটা প্রসঙ্গে, সেটা হচ্ছে আপনার মনুর দেশ নিয়ে আবারও প্রশ্ন। সেটা হচ্ছে মনুর দেশের যে সবচেয়ে জনপ্রিয়, যেটা বলবো জনপ্রিয় একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে জুলহাস।
সো এই জুলহাসকে নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা, এবং যে ভিডিওতে জুলহাস আছে সেই ভিডিও মানে হচ্ছে হিট। এবং এই জুলহাসকে নিয়ে আমি মনে করি আমার মতো বাকি সকল দর্শকের একই প্রশ্ন। তো সকল দর্শক এবং আমার পক্ষ থেকে এই প্রশ্নটা, জুলহাস যে ব্যাপারটা, যে নামটা, এটা একটা অত্যন্ত একটা ইন্টারেস্টিং একটা নাম। এই নামটা আসলে নামকরণের আপনার মাথায় প্ল্যানটা কীভাবে আসলো? এই নামে কি আসলে বাস্তবে কেউ আছে নাকি আসলে সম্পূর্ণ কাল্পনিক? ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আসলে জুলহাস আমার মনুর দেশের যদি হিরো বলি, মানে আমি যাকে আইডল ভাবি, জুলহাস। আচ্ছা আচ্ছা তো তিনি কিন্তু আমারও আইডল, আচ্ছা আচ্ছা আমার নিজেরও আইডল একটা ক্যারেক্টার জুলহাস। এই জুলহাস ক্যারেক্টারটা আমি এভাবে প্লে করি যখন আমার প্রয়োজন হয়, কারণ যেহেতু আমি একা কন্টেন্টগুলো মানে বানাই, তৈরি করি। তো এই ক্ষেত্রে আমি জুলহাস যে নামকরণটা, আমার জুলহাসের নামকরণটা, এটা আসলে কারোর সাথে মানে কারো কি বলে, মানে কারো কোনো ব্যক্তি বা এরকম সিঙ্গাপুরে বলেন বা বাংলাদেশে বলেন, ওইরকম কেউ না। বরঞ্চ আমি আপনার এই স্টুডিওর মাধ্যমে আজকের এই সাক্ষাৎকারে আমি বলতে চাই যে আমার কন্টেন্টের জন্য বা আমার ভিডিও বা আমার যদি কোনো লেখাতে কোনো জুলহাস ভাই, যিনি বাস্তবিক জুলহাস ভাই, কোনো জুলহাস তার তার মানে তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে কোনো জুলহাস ভাই যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তাকে মনে কষ্ট দেওয়া বা তাকে হেয় করা এরকম কোনো আমার উদ্দেশ্য না। আমার জাস্ট ক্যারেক্টারটা আমি প্লে করি এক একটা সময়, যে আসলে জুলহাসটা এমন একটা ফানি ক্যারেক্টার। তিনি কখনো চালাক, তিনি কখনো খুব বোকা, তিনি কখনো মানে কি বলবো, তিনি কখনো স্মাগলার, কখনো এডিক্টেড, আর কখনো নিপীড়িত, মানে সব ক্যারেক্টার জুড়েই জুলহাসের পদচারণা। আচ্ছা আচ্ছা তো জুলহাসকে আমি এক একটা সময় এক একভাবে প্লে করি। তো এটা আসলে যারা মনুর দেশের ভক্ত, আমি মনে করি যে তারা জানে যে আসলে জুলহাস ব্যাপারটা কি। তারপরও জুলহাসের প্রতি একটা আবেগ, জুলহাসের প্রতি একটা ভালোবাসা সবারই কাজ করে। যেমন হচ্ছে অনেক কন্টেন্ট যখন পোস্ট করা হয়, প্রচুর কমেন্ট বক্সে তারা কমেন্ট করে যে জুলহাসকে দেখতে চাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি মাঝে মাঝে দুই একটা ভিডিও করি। আমার ভিডিওতে মূলত আমি আমার নিজের ফেস দেই না, বিভিন্ন সিঙ্গাপুরের দৃশ্য থাকে। আর দুই একটা ভিডিও যেটা আমি আমার ভিডিও মানে আমার নিজের ক্যামেরায় ক্যাপচার করে দুই একটা ভিডিও যখন পোস্ট করি, তখন তো মানুষ জেনে যায় আসলে এই লোকটাই হচ্ছে মনুর দেশের মনুর দেশ ক্যারেক্টার বলেন বা মনুর দেশের ক্রিয়েটর হোয়াট এভার। তখন আমি যখন বাইরে যাই, ধরেন মোস্তফায় গেলাম বা বিভিন্ন জায়গায় গেলাম, তখন অনেকেই অনেক যে ভাই ফ্যান ফলোয়ার ওইরকম না, তবে দুই একজন হ্যাঁ ডাক দেয়, এই জুলহাস ভাই, জুলহাস ভাই। তো এই ব্যাপারটা আসলে আমি অনেক মানে আমার আসলে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা যে না আসলে তাদের মানে তারা আসলে জুলহাস নামটা চিনে বা জানে। অনেকে হচ্ছে ট্যাগ করে জুলহাস দিয়া। আপনি যদি হ্যাশট্যাগে জুলহাস সার্চ করেন ফেসবুকে, অগণিত জুলহাস পাবেন, এবং তারা মনুদ্দেশের সাথেই কানেক্টেড। তো এই বিষয়টা ভালোই কাজ করে। আর জুলহাসের মূলত আমার ক্যারেক্টার প্লে করার জন্য আমার জুলহাসটা জাস্ট র্যান্ডমলি একটা নাম থেকে একটা নাম পিক আপ করা, জুলহাস। আচ্ছা আচ্ছা, নামটা আসলে অনেক ইন্টারেস্টিং। ব্যক্তিগতভাবে আমিও জুলহাসের ফ্যান। আর জুলহাসটা আসলে মানে আমার কোনো ফ্রেন্ড বা আমার কাছাকাছি কোনো ফ্রেন্ড, তার নাম যে জুলহাস, মানে আমি যে কপি করলাম বা আপনাকে একটু বলে রাখি, আমার ফ্যামিলি, আমার রিলেটিভ, আমার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে কারো নাম জুলহাস। আচ্ছা আচ্ছা, এইটা আমি কিভাবে যে মানে কাল্পনিক করলাম এটা আসলে আমি নিজেও জানি না, তবে হঠাৎ করে জুলহাস ব্যাপারটা চলে আসে। আচ্ছা আচ্ছা, এই না, এটা নামটা আসলে ইন্টারেস্টিং এবং হচ্ছে একটা কি বলা যায়, একটা মজার একটা নাম। এবং এটা আসলে যে কেউ এই ব্যাপারটা নিয়ে যদি একটা ভিডিও দেখে তার মধ্যে আসলে থেকে যাবে। আর আমি নোটিস করেছি অনেকে আমাদের সিঙ্গাপুরে যারা আমরা প্রবাসী আছি, কেউ যদি একটা পোস্ট করে মানে রূপক অর্থে কাউকে ইন্ডিকেট কিছু না বলে তারা জুলহাসকে মেনশন করে বলে যে জুলহাস আজকে ভালো রেট পাইছে, জুলহাসের আজকে স্বর্ণ কিনে অনেক লাভ হয়েছে। আসলে আমি একটু বলি শাহেদ ভাই, সরি ইন্টারাপ্ট করার জন্য, যে জুলহাস আসলে ক্যারেক্টারটা এখন এমন হয়েছে, ধরেন আপনি সিঙ্গাপুরের এই যে দালালুল মাখলুকাত, এখন এক দালালরে আপনি মনে করেন বোকা দিবেন, আপনি পারতেছেন না তার নাম ধরে, ওইখানে জুলহাস লাগাই ইচ্ছা মতো নাম আপনি জানেন, হ্যাঁ নাম জানেন, বাট আপনি নাম হাইড করলেন, কিন্তু জুলহাসটা রাইখা আপনি তার সাথে একটু মানে রিলেটেড কিছু ওয়ার্ডস লাগায়, জুলহাস লাগায় মনে করেন আপনার মনের যে একটা ভাব ওইটা আপনি আস্তে করে কিন্তু ক্লিয়ার করে দিলেন। তো এটা সিঙ্গাপুরে অনেকেই করে, জুলহাসটা লাগায় মানে ওইখানে আপনার ক্যাপশনে জুলহাসের নামটা লাগায়,
এটা আমি ইচ্ছা মতো বলতেছিলাম। তার মনের ভাব প্রকাশ করে। জুলাস এখন কাইন্ড অফ ব্র্যান্ড নেম হয়ে গেছে। হ্যাঁ। এটা আসলে মানে বলে যে যে দালালের খপ্পরে পড়ে এত টাকা মার, এটা বলে না যে জুলাসের খপ্পরে পড়ে হ্যাঁ। এত টাকা হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, এই ব্যাপারটা এখন এমন হয়ে গেছে। সো আপনি যেটা বললেন অ্যাজ আর্লিয়ার, যে মানে জুলাস নট অনলি আসলে একটা ক্যারেক্টার, সে হতে পারে কখনো দালাল, হতে পারে কখনো সমাজসেবক, কখনো হতে পারে খুব নিপীড়িত একজন সাধারণ শ্রমিক, আবার কখনো হতে পারে খুব চালাক একজন মানুষ। Right. তো ওভারঅল সে সব ধরনের ক্যারেক্টার প্লে করে। আমরা কি জুলাসের সাথে অন্য কোনো ক্যারেক্টার কি পাবো সামনে? অন্য কোনো ক্যারেক্টার বলতে আসলে জুলহাস এক নিজেই ওর এক Multi ক্যারেক্টারই এনাফ হয়ে যায়। আচ্ছা, তারপরে ইন ফিউচারে এটা হয়তো সময় জুলাসের বলে দিবে। ফ্রেন্ড বা জুলাসের সময় আচ্ছা, বলে আচ্ছা। দিবে, হয়তো বা জুলহাস তো মেল ক্যারেক্টার, হয়তো বা ইন ফিউচারে কোনো ফিমেল ক্যারেক্টার চলে আসতে পারে। এটা আচ্ছা, আচ্ছা। ডিপেন্ড করে হচ্ছে আচ্ছা। সবার স্ক্রিপ্ট বেদে। হ্যাঁ ওইটার আচ্ছা, উপরে। আর জুলহাসের তো অনেক গল্প শুনলাম। জুলহাসের মানে সবচেয়ে জনপ্রিয় কোন কন্টেন্টটা ছিল? আসলে হ্যাঁ, জুলহাসের আমার মনুর দেশের যাত্রা যে যখন শুরু হয়, প্রথম দিক থেকে যখন আমি একটা কন্টেন্ট করি, সেটা হচ্ছে আপনি জানেন যে সিঙ্গাপুরে হচ্ছে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী ভাই, যিনি কিন্তু মুরগি মানে চুরি বলবো না, মানে আপনারা জানেন যে সিঙ্গাপুর, ভুলক্রমে। হ্যাঁ হ্যাঁ Okay. ভুল ক্রমে বলবো, যেটাই বলেন আর কি। তো সিঙ্গাপুরে আপনারা জানেন যে মুরগি বলেন বা কবুতর যে কোনো বলেন, পশু পাখি। হ্যাঁ এটা পশু পাখি, এটা আপনি ইচ্ছা করলেই আপনি ধরে নিয়ে আপনি যদি কিছু চিন্তা করতে করেন যে পারবেন আমি না, খাবো, হ্যাঁ। এটা সম্ভব না। সম্ভব না। কিন্তু আমাদের এই প্রবাসী ভাই তিনি কিন্তু এই কাজটা করেন, এবং এই কাজটা করার সময় আরেকজনে হচ্ছে ছবি তুলে এবং এইটা পাবলিশড হয়ে যায়। এটা আমাদের সিঙ্গাপুর প্রবাসীদের জন্য একটা খুবই দুঃখজনক ঘটনা, যেটা প্রিভিয়াসলি হয়েছে। এবং ওইটা থেকেই, ওই স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি তখন একটা কন্টেন্ট করি, জুলহাস এখন জেলে। ইয়েস, কারেক্ট। হ্যাঁ জুলহাস এখন জেলে, এবং তখন আমার ফেসবুক পেজটা হচ্ছে আপনার 5,000 ফলোয়ার্স হয় না, আচ্ছা, কিন্তু ওই ভিডিওটা প্রায় অনেক ভিউজ হয়, যেটা কয়েকটা পেজে, এবং অনেকেই এটা হচ্ছে কি বলে সেভ করে পোস্ট করে, পার্সোনালি ডাউনলোড হ্যাঁ, করে download তাদের করে। page এটা থেকে। এটা এটা আসলে আসলে আমার সার্থকতা এটাই। আমি আসলে কখনো চাই না যে না আমার আমাকেই ক্রেডিট দিতে হবে। হ্যাঁ নো, এটা এটা আমার কথা হচ্ছে যে যেহেতু ভিডিওর ভিতরে একটা মেসেজ থাকে, ইয়েস, আমার উদ্দেশ্যটা থাকে যে ভাই আমি অনেককে বলিও এরকম যে আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাকে বলেন, আমি আপনাকে যে যে ভিডিওটা ওইটা আমি আপনাকে সেন্ড করতেছি, আপনি পোস্ট করেন, এতে আমার কোনো সমস্যা নাই, আপনি পোস্ট করতে পারেন। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে মেসেজটা মানুষ পাইলেই হইলো। জি। যে দর্শক, আমি এখানে একটু অ্যাড করতে চাই, আসলে যে ব্যাপারটা মাইনুল ভাই শেয়ার করলেন, একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আসলে আলটিমেট যে পারপাস, এটা আসলে এটাই হওয়া উচিত। কারণ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর নট অনলি আপনি ভিউজ পাবেন এবং হচ্ছে মাস শেষে কিছু ডলার আসবে আপনার অ্যাকাউন্টে, নট অনলি ফর দ্যাট। আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটর আপনি সেটাই হওয়া উচিত বা সেটাই করা উচিত যেখানে আসলেই আপনি সমাজকে ইতিবাচক কোনো মেসেজ আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে দিতে চান, এবং কন্টেন্ট ক্রিয়েটরের বা একজন ক্রিয়েটরের সেটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় পাওয়া, বড় প্রাপ্তি, যখন আপনার কন্টেন্টটা আসলে মানে র্যান্ডম পিপলের কাছে পৌঁছে যাবে অ্যাট এনি কস্ট বা অথবা অ্যাট এনি সোর্স। সেটা হতে পারে আমার ভিডিও, নিজস্ব ভিডিওর মাধ্যমে, হতে পারে শেয়ারের মাধ্যমে, বা কেউ আমার ভিডিওটা ডাউনলোড করে আরেকজনের মধ্যে। তো সেটাই আসলে মাইনুল ভাই মতো শেয়ার করলেন, জিনিসটা আসলেই দারুণ একটা ব্যাপার। এবং মাইনুল ভাই যে ভিডিওগুলো আসলে মনুর দেশের জন্য ক্রিয়েট করেন, এই ভিডিওগুলো আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এভাবে আসলে স্প্রেড হওয়া উচিত, আরও বেশি বিস্তৃতি লাভ করা উচিত। কারণ বললাম যেটা আর্লিয়ার, যে এন্ড অফ দ্য ভিডিওতে একটা স্ট্রং পজিটিভ মেসেজ থাকে। তো মাইনুল ভাই, অনেক গল্প করলাম আমরা, আসলে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে যাচ্ছি। নিউ কামার যারা সিঙ্গাপুরে আসলে নতুন আসতে চায় অথবা এসেছে, অথবা যারা সিঙ্গাপুরে অনেকদিন ধরেই আছে, তো এদের জন্য আপনার ব্যক্তিগত যদি আসলে কোনো মতামত থাকে বা কোনো ফিডব্যাক সাজেশন থাকে, সেটা যদি আজকে সানডে স্টুডিওর মাধ্যমে শেয়ার করতেন। আসলে নতুন যারা আসবে, বর্তমান প্রেক্ষাপট, সিঙ্গাপুরের প্রেক্ষাপট, আমি যখন সিঙ্গাপুরে আসছি আজকে থেকে 1 যুগ আগের কথা, তখন প্রেক্ষাপট সিঙ্গাপুরের জব মানে সিঙ্গাপুরে কাজ, সিঙ্গাপুরের পরিবেশ, তারপরে হচ্ছে স্যালারি, সব কিছু মিলায় ঝিলায় এখন এখন বর্তমান প্রেক্ষাপট আর তখনকার প্রেক্ষাপটের ভিতরে অনেক পার্থক্য। যেমন আমি যদি আপনাকে বলি, আমি যখন আসছি 1 যুগ আগের কথা, তখন কিন্তু আমি আসছি হচ্ছে প্রায় 6 লাখ টাকা সামথিং আর কি, 6 লক্ষ টাকা, এবং ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে দেন হচ্ছে আসছি। এখন বর্তমানের সিচুয়েশনটা অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন আপনি যদি সিঙ্গাপুরে আসেন,
আসার সময় যে ট্রেনিংয়ের ব্যাপারটা, এইটা আসলে অনেক কি বলে অনেক ডিফিকাল্ট এখন। এখানে অনেক স্টুডেন্ট আছে, তারপরে ওইখান থেকে পাশ করাটা, দেন হচ্ছে সিঙ্গাপুরে আসা, টাকার যে অ্যামাউন্ট সব কিছু মিলাই জিলাইয়া এখন আসাটা আসলে খুব কষ্টসাধ্য। সিঙ্গাপুরে ট্রেনিং করে আসেন বা বর্তমানে আপনি জানেন এস পাসের যে ব্যাপারটা, জি তা এভাবে যেভাবেই আপনি আসেন, আসার পরে আপনি $18 দিয়ে কিন্তু আপনি শুরু করতে হবে। তো এই শুরুটা কিন্তু আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে। তারপরে 1 বছর পরে আপনার যদি পারমিট না হয়, আপনাকে যদি দেশে চলে যেতে হয়, আপনি দেশে গেলেন আবার হচ্ছে আপনাকে ব্যাক করতে হবে। আপনার ফ্রি কোটা হলো না, আপনি জানেন যে বর্তমানে ফ্রি কোটা 2 বছর না 3 বছর? 3 বছর। 3 বছর। তো আপনাকে আবার আসতে হবে। আপনি যখন আবারও আসবেন, তখন কিন্তু ওই যে দালালুল মাখলুকাত, তারা কিন্তু আপনার কাছ থেকে আবার ওই 10 লাখ টাকা, নতুন 10 লাখ টাকা বা 11 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা কিন্তু আবার সে নিবে। তো এই যে ভাই একটা ব্যাপারটা, মানে যাওয়া আসা এই যে ব্যাপারটা, তো এইটাতে যারা সাফার করে তাদের খুব কাছ থেকে আমার আসলে দেখা, আচ্ছা আচ্ছা, তাদের সেই বিহাইন্ড দ্য দৃষ্টিকোণ থেকে। স্টোরিটা জি তাদের খুব কাছ থেকে দেখা। আমরা হয়তোবা আমরা মানে আমাদের প্রবাসীরা যারা সিঙ্গাপুরে থাকেন বা বিভিন্ন দেশে যারা থাকে, তারা 7 দিনের একটা দিন কিন্তু আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, এটা হচ্ছে সানডে। ধরেন ম্যাকডোনাল্ডস খাইলাম, একটা সেলফি তুলে দিয়ে দিলাম। জি বাংলাদেশের মানুষ তারা দেখতেছে, ও মাই গড, ছেলে আছে কোথায়? ছেলে সিঙ্গাপুর আছে, খুব একটা মানে ভালো একটা লাইফ লিড করতেছে। একটা বড় একটা লম্বা টাওয়ারের সামনে দাঁড়ায়া মনে করেন একটা পোস্ট দিয়ে একটা পোস্ট করে দিলাম, পায়ে একটা নাইকি শু পরা। ভাই এটা করা যায়, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন। আপনি একদিন দেখতেছেন, কিন্তু যে বাকি 6 দিন আমার যে 40 রিভার ক্যারি করতে হয়, আমার যে হ্যাকিং করতে হয়, আমার যে সকালবেলা হচ্ছে 4:30টার সময় 5টার সময় লরি ফলো করতে হয়, আমার যে ক্যাটারিং ক্যারি করতে হয়, এইটা কিন্তু ভাই আমি কোনোদিন ফেসবুকে দিব না, কোনোদিন দিব না। সো এইটা হচ্ছে রিয়েলিটি। আর এইটা কখনো যারা বাংলাদেশে নতুন অবস্থান করে আসলে তারা বুঝতে চায় না, কারণ তারা ওই যে আমি কিন্তু এই বিশ্বাসেই কিন্তু সিঙ্গাপুরে আসা, যে মাস গেলেই 50, মাস গেলেই টাকা। ডলার এখন কত চলে? এখন আপনি সিঙ্গাপুরে $1 ইকুয়াল হচ্ছে 93-94 টাকা চলে। 94 টাকা সামথিং। হ্যাঁ, হ্যাঁ সো সব দিক বিবেচনা করলে কিন্তু সবাই কিন্তু চাইবে যে না সিঙ্গাপুরে যাই, কিন্তু বাস্তবতাটা ভাই অনেক কঠিন। তারপরে বলবো আমি নিরুৎসাহিত করব না যারাই আসেন, কারণ আমি যদি বলি যে ভাই আপনারা কেউ আইসেন না। আচ্ছা, এক্ষেত্রে যারা আসতেছে বা অলরেডি আসবে, আসলে আপনি যতই বলেন, কারণ হ্যাঁ। হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে মিডল ইস্টের মুখী মানুষ এখন হতে চায় না, এবং হ্যাঁ। মিডল ইস্টে আসলে অনেক দেশেরই ভিসা এখন বাংলাদেশিদের জন্য বন্ধ। তো সিঙ্গাপুরে আসলে যারা আসতেছে বা আসবে, মানে কোন কোন স্কিলগুলা তারা স্কিল হয়ে আসলে ভালো, এবং যারা সিঙ্গাপুরে অলরেডি আছে বা কয়েক বছর হয়েছে, কোন কোন স্কিলগুলোর দিকে ফোকাস করলে ভালো হয়, যেটা আপনি মনে করেন? এটা আসলে নট অনলি আপনার প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, এটা আমাদের ইন ফিউচার যত গেস্ট আসবে সবার কাছে আসলে এই গেস্টটা থাকবে, কারণ এটা আমাদের মনে করি মাইগ্রেন্ট কমিউনিটির জন্য একটা বিশেষ একটা মেসেজ। যেটা আপনি কি মনে করেন, কারণ আপনি মাইগ্রেন্টদের সাথে অনেক কাজ করেন, খুব ক্লোজ কন্টাক্টে কাজ করেন, আপনি জানেন বোঝেন, সেই হিসাবে আপনার পার্সপেক্টিভ থেকে যদি কিছু শেয়ার করতেন। আসলে নতুন যারা আসে সিঙ্গাপুরে, যারা নতুন আসে, তারা তো বাংলাদেশ থেকে কোনো কোর্স করে আসতে পারে না। আই মিন কোর্স করলে বলতে হচ্ছে যেমন সিঙ্গাপুরে আসার পরে যে সার্টিফিকেট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিসিএস এর যেটা জি সেফটি সুপারভাইজার, এটা আমরা তো ইচ্ছা করলে বাংলাদেশ থেকে করতে পারবো না। না সো যারা নতুন আসবে তারা সিঙ্গাপুরে আসার পরে বা বাংলাদেশে থাকা অবস্থায় একটা কাজ করতে পারে, যে তারা ড্রাইভিংটা শিখলো, তারা হচ্ছে যে রিলেটেড কাজগুলো করলো ট্রেনিং সেন্টারে, যদি তারা ট্রেনিং করে আসে, ওই রিলেটেড কাজ সম্পর্কে কিছু কাজ যদি যায় না আসে, যেমন ইলেকট্রিক কাজ জানতে পারে, বিভিন্ন কাজ সম্পর্কে যারা যদি আইডিয়া থাকে, সিঙ্গাপুরে আসার পরে কিন্তু এই কাজগুলো কিন্তু তাদের কাজে দিবে। এবং নতুন যারা সিঙ্গাপুরে আসবে, আসার পরে আপনি দেখেন, আসার পরে যদি আমি একতরফাভাবে যদি অনেকগুলো সার্টিফিকেট করি, যে আমি আসলাম, আমি ক্যারিয়ার ডেভেলপ করার জন্য অনেকগুলো সার্টিফিকেট করলাম, কিন্তু আমার যে কোম্পানিতে আমি আসি, বাস্তবিক যে কোম্পানিতে আমি আসি, ওই কোম্পানির সাথে আমার হচ্ছে ওই সার্টিফিকেটের সামঞ্জস্য থাকলো না, তাইলে কিন্তু একটা ডিফিকাল্টি। কারণ আপনার সার্টিফিকেট সিঙ্গাপুরে আপনার সুযোগ আছে, আপনি অনেক সার্টিফিকেট করতে পারবেন, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি যেই কোম্পানিতে আসেন বা আপনি কোন কাজ জানেন, কোন কাজ রিলেটেড জানেন। আপনি যদি এডুকেশন কোয়ালিফিকেশন ভালো থাকে, আপনার যদি কম্পিউটার স্কিল থাকে, দেন হচ্ছে আপনি কোঅর্ডিনেটর করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলো আছে, এগুলো করতে পারেন। আর যদি চিন্তা করেন যে না আমার কোয়ালিফিকেশান, আমার এরকম কোনো ভালো কোয়ালিফিকেশান নাই,
দেন হচ্ছে আপনি কিন্তু ইচ্ছা করলে আসার পরে যদি এরকম আপনার দক্ষতা থাকে যে আপনি ছোট্ট রিগার সিগন্যাল করলেন, তারপরে ওইখান থেকে স্টাডি করে আপনি একটা লিফটিং সুপারভাইজার করলেন, এতে কিন্তু অনেক কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই। কিন্তু আপনার ওই যে বললাম যে কোম্পানি আপনার যদি লাক ভালো থাকে, আপনি একটা রিগার সিগন্যাল এবং একটা লিফটিং সুপারভাইজার দিয়ে কিন্তু যদি কোম্পানি ভালো পান, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এজন্যই বলব যে যারা নতুন আসে, আসার পরে আহ, মানে একতরফাভাবে মনে করেন যে অনেকগুলো সার্টিফিকেট না করে বুঝে শুনে যে আমার সাথে কোনটা যায়, আমার কোম্পানির সাথে কিভাবে যায়, এবং অবশ্যই একটা এইম সেট করা উচিত যে আমার একটা এইম থাকবে যে আমি আসলে এইখানটাতে পৌঁছাতে চাই। এবং সেইখানেই কিছু তারা নিজেরা আইডল বাছাই করতে পারে যে আসলে আমার এক বড় ভাই উনি এখন বর্তমানে এই অবস্থানে আছে, তো এই অবস্থানের সাথে তার সাথে আমার কি কি যায়, মানে তার কি কোয়ালিফিকেশন আছে, তার কি কি যোগ্যতা আছে, ওটার সাথে কি আমি আমি নিজেকে কম্পেয়ার করতে পারি। দেন হচ্ছে তার কাছ থেকে আমি শুনতে পারি যে সে কিভাবে এইখানটাতে আসলো, দেন তারে ফলো করে কিন্তু সে করতে পারে। আচ্ছা আচ্ছা এটা আমি বিশ্বাস করি আর কি। আচ্ছা আচ্ছা আর এছাড়া টেকনিক্যাল যে স্কিলগুলা মানে আপনার হ্যান্ড স্কিল ছাড়া টেকনিক্যাল স্কিল যেমন কমিউনিকেশন স্কিলস, আপনার আইটি স্কিলস, তো এই ব্যাপারগুলো আসলে আমরা বাংলাদেশিরা অনেক পিছিয়ে। আসলে আমরা সিঙ্গাপুরে, আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা থেকে বলছি, সিঙ্গাপুরে যে কনস্ট্রাকশন, ম্যারিন, প্রসেস ইন্ডাস্ট্রি, যে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, এগুলো যে বাংলাদেশিদের বেশি পদচারণা। এই ইন্ডাস্ট্রিগুলোতে আমি বাংলাদেশি একজন ইঞ্জিনিয়ার আমি খুঁজে পাই না, বাংলাদেশি একজন প্রজেক্ট ম্যানেজার খুঁজে পাই না। যারা থাকে তারা হয়তো বা সিঙ্গাপুরে 15-20 বছর কাজ করার পরে ওই জায়গাটা অ্যাচিভ করে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি দেখি যে ইয়াং একটা ছেলে মানে 18 বছর 21 বছর, সে মালয়েশিয়ান, সে হয়তো মিয়ানমারের, বা একবার ইয়াং এজ, সে কিন্তু একটা ভালো ইঞ্জিনিয়ারিং পদে আছে, সে একটা ভালো আপনার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার পদে আছে। তো এইটা আসলে বাংলাদেশিরা কেন না, কেন ওই সব ইয়েতে, এবং লোকাল সিঙ্গাপুরিয়ানরা কি এটাই মনে করে যে বাংলাদেশিদের দ্বারা এটা হবে না, বাংলাদেশিরা শুধু যত হার্ড ওয়ার্ক সেটাই করতে পারে, ওইটা করতে পারবে না। এইটা আসলে আপনার যে 14 বছরের যে সিঙ্গাপুর লাইফ, যে আপনার ক্যারিয়ার লাইফ, যেটা এক্সপেরিয়েন্স থেকে আপনি কি মনে করেন এটা আসলে বাংলাদেশিদের এই এই জিনিসটা থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব? আচ্ছা, ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমাদের বাংলাদেশ থেকে আমরা যখন আসি, ওই যে বললাম লক্ষ্য, আমাদের লক্ষ্য থাকে হচ্ছে সিঙ্গাপুরে আসার পরেই হচ্ছে ইনকাম করার একটা লক্ষ্য থাকে। মাস যে গেলে 50, হ্যাঁ, মাস গেলে 50, এবার যেটা পারমিট যেভাবেই আসুক। আর 2টা বছর থাকতে পারলেই হইলো, আর 5টা বছর থাকলে মনে করেন আমি একটু জমি জমার মালিক হব, একটা বাড়ি গাড়ি করব। তো এই টেন্ডেন্সিটা আমাদের ভিতরে কাজ করে। আমাদের ভিতরে স্টাডি করার যে একটা ব্যাপার, যে আমি আসলাম আমার ক্যারিয়ারটা ডেভেলপ করতে হবে, তো আমি কিছু স্টাডি করি, কিছু কোর্স করি, কিছু সার্টিফিকেট করি, কিছু জানি বা বুঝি শুনি, তো এই বিষয়গুলো আমাদের কাজ করে না। এগুলো যদি আমাদের ভিতরে বেশি কাজ করতো, রিসেন্টলি অনেক ইমপ্রুভ হয়েছে, হয়তো বা আপনিও অনেকের সাথেই কানেক্টেড। এটার কারণ হচ্ছে এটার একটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে জানি না, আমরা যারা বাঙালিরা আসি, আমরা আসলে জানি না কোথায় গিয়ে কি করতে হবে, কোন মাধ্যমে আমি আসলে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো। তো এই বিষয়গুলো কাজ করে। তবে আপনি যে বললেন যে সিঙ্গাপুরের যারা এখানে যারা লোকাল, তারা হয়তো বা ভাববে যে আমরা কি শুধুমাত্র গায়েই পরিশ্রম করব, আমরা কি শুধুমাত্র কায়িক পরিশ্রম করব, আমাদের কি আসলে ওই যোগ্যতাটা নাই? হ্যাঁ ভাই, আমাদের যোগ্যতা আছে, কারণ আমরা যারা ট্রেনিং সেন্টারে যখন যাই, তখন তো আমাদের নিজের দেখা ভালো ভালো কোয়ালিফিকেট ছেলে যারা কিন্তু হচ্ছে বাংলাদেশে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা, তারাও কিন্তু অনেক ইঞ্জিনিয়ার পর্যন্ত আছে, সরি ডিপ্লোমা কমপ্লিট করা, তারা কিন্তু সিঙ্গাপুরে আসে। কিন্তু আসার পরে যে একটা ব্যাপার যে আমি স্টাডি করব, আমার ক্যারিয়ারটা ডেভেলপ করব, এইটা আসলে হয়ে ওঠে না। এটাই হচ্ছে মূল কারণ। আচ্ছা আমাদের ভিতরে এই ব্যাপারটা কাজ করে না আর কি। এই ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে হবে। তো মাইনুল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আজকে অনেক লম্বা একটা সময় দিয়েছেন, অনেক অজানা গল্প আপনার থেকে শুনলাম, মনুর দেশ, ইনদেশ টুগেদার এবং আপনার ব্যক্তিগত জীবনের অনেক গল্প শুনলাম। আবারও আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের স্টুডিও সানডেতে আজকে এসে আমাদের সাথে আপনার ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করার জন্য। এবং একই সাথে শুভকামনা থাকবে আপনার ইনদেশ টুগেদার এবং মনুর দেশের যে জার্নি, এবং যে ধরনের আপনি সচেতনামূলক যে যে সোশ্যাল কনসিয়াস যে সকল কন্টেন্ট তৈরি করেন সেগুলোর জন্য, এবং একই সাথে এই ধারা অব্যাহত থাকার জন্য অবশ্যই আমাদের শুভকামনা থাকবে। এবং সবশেষে দর্শকদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে, খুব ছোট্ট করে যদি শেষ বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ শাহেদ ভাই আপনাকে। শাহেদ ভাই সিঙ্গাপুরে খুব পরিচিত একজন মুখ। শাহেদ ভাই কিন্তু আমার সম্পর্কে অনেক কিছুই বলছে। আমি যদি শাহেদ ভাইকে
শাহেদ ভাইকে নিয়ে যদি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে শাহেদ ভাইয়ের কাছ থেকেও আসলে আমি অনেক কিছুই শিখছি। অনেক কিছু তার কাছ থেকে কি বলে শিখে হয়তোবা অনেক কিছুই করা। আমরা একসাথে অনেক দিন ধরে কাজ করতেছি। বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন এক্টিভিটিস আমরা একসাথেই করি। সেই থেকেই আসলে শাহেদ ভাইয়ের সাথে পরিচয়। এবং আমি যতটুকু জানি হচ্ছে যে শাহেদ ভাইয়ের হচ্ছে স্টুডিও সানডে এটা একটা ড্রিম। তার একটা স্বপ্ন ছিল এবং স্বপ্নটা আজকের বাস্তবায়ন হলো। এবং আমি আসলে খুবই আ কৃতজ্ঞ এবং নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি যে আজকের স্টুডিও সানডেতে আমি আজকের উপস্থিত। তারা আমাকে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে ইনভাইট করছে এখানে। এবং ধন্যবাদ জানাই হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরায় যারা আছেন কামাল ভাইকে এবং যারা বিহাইন্ড দ্য স্ক্রিনে যারা আছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এবং আরও আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্টুডিও সানডের জন্য অনেক শুভকামনা। এবং আজকে যেমন আমার গল্পগুলো স্টুডিও সানডেকে আমি বলার চেষ্টা করছি, হয়তোবা আমার কথা বলার ভিতরে ভুলভ্রান্তি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং খুব আগ্রহের সাথে আমি অপেক্ষায় থাকব। সিঙ্গাপুরে অনেক মজার মানুষ বলেন, অনেক সফল মানুষ বলেন বা অনেক অজানা মানুষদেরকে এই স্টুডিও সানডেতে দেখতে পাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটাই আমি আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, আবারও অনেক ধন্যবাদ। আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আর হচ্ছে দর্শক, আমাদের ফেসবুকে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও নিয়মিত পোস্ট হবে এবং যে যেখান থেকে দেখছেন আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং মাইনুল ভাইয়ের সাথে আমিও একমত। ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে স্টুডিও সানডের এই চেয়ারে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।